जॉली भैया कहाँ है? वहाँ। भैया जी, हाँ। ये हैं यूट्यूबर जगदीश त्यागी। प्रोटेस्ट के बारे में क्या जानते हैं आप? हम तो सब कुछ जानते हैं साहब। हमारे सामने ही तो किसानों पर गाड़ी चढ़ी थी। तूने मारा है मेरे बेटे को, तूने मारा है। गलत। बापू स्कूटर पे था और ट्रक ने उसे उड़ा दिया। मानता हूं ट्रक मेरा था, लेकिन एक्सीडेंट एक्सीडेंट ही है। अरे हमेशा आप लोग मेरे को ही क्यों टारगेट बनाते हैं? मरने वाले अपने ही किसान थे। हमने ही उनकी लाशों को उठा उठा के पुलिस की गाड़ी में रखा था। कोर्ट में आके गवाही देंगे आप? बस जो देखा वही कहना है। ये हमसे ना हो सकेगा साहब। इस देश में किसानों को इंसाफ बहुत महंगा मिलता है साहब। इंसाफ मिलता नहीं, इंसाफ के लिए लड़ना पड़ता है। और अगर सभी इस तरह सोचने लगे तो फिर कल दोबारा फिर एक एक्सीडेंट होगा। उस दिन वो 6 किसान मरे थे, फिर आप मरेंगे। किसी ना किसी को तो खड़ा होना ही पड़ेगा ना। तो हो कोई खड़ा। हमें जो कुछ पता था हमने इनको बता दिया। बाकी वो गवाही देने के लिए हम नहीं जाएंगे। आधी रात को मुझे क्यों बुलाया जब सच बोलने से फटती है तो? तुम गवाही दो या ना दो, मैं तो सच ढूंढ के ही निकालूंगा। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকারের নাতিপুতি রাজাকারের সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। দেখুন, আমি একটা কথা বলি, এটা আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। আমি যা বলার তাই বলেছি। তারা তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হবে, যাতে আদালত অবমাননা না, আদালতের অবমাননা কন্টেম্প হলে আদালতকে সেটা দেখতে হবে। ছাত্রলীগ রাজাকার 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 রাজাকার, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকারের নাতিপুতি রাজাকারের রাজাকার क्यों माचू आपस में? रोको, चूतियों! आमच्याच गावात येऊन आमच्याच चुदलला धमकी देतो। अबे बल्ली, क्यों माँ चुदा रहा है? ये फ्री में ठोकने आया है, पर हम इसे ठोकने देंगे नहीं। मगर भोसड़ी तुम लोग माँ क्यों चुदा रहे हो? चुद्दन, भोसड़ा बंद कर। इन मुटबाजों को बुला के मेरी गांड फटवाता है तू। ए भोसडीच्या, तुझ्या आईला! नहीं। भाई पागल हो गए ये लोग, माँ देंगे। निकलते हैं यहाँ से पहले।
भाई पागल हो गए ये लोग, माँ देंगे, निकलते हैं यहाँ से पहले। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে বাধ্য হয় ওই হলের ছাত্রলীগ সভাপতি সহ 10 নেত্রী। মঙ্গলবার রাত 12টার দিকে ছাত্রলীগের 10 নেত্রীকে পোস্ট্রিয়াল বডির সহায়তায় হল ছেড়ে বেরিয়ে যান। রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান জানান, হল ছাড়তে বাধ্য হওয়া ছাত্রলীগ সভাপতির নাম আতিকা বিনতে হুসাইন। তিনি সংগঠনটির কেন্দ্রিক কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন বর্ণালী ঘোষ বর্ণ, সামিয়া মাহবুব, সাজিয়া রহমান সিলভি, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আরও 4 জনের নাম জানা যায়নি। এদিকে শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি শেষে রাতে হলে ফিরে যান ছাত্রীরা। অন্যদিকে টিএসসি রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ শেষে হলে ফেরেন ছাত্রলীগ নেত্রীরা। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে ছড়িয়ে পড়ে। चुद्दन भैया तेल मंगवा लो, जैसे इसकी गाड़ी में सलिया घुसाया है, तेल लगा के इसकी गांड में घुसा देने का है मेरे को। कमाटीपुरा में फ्री में ठोकेगा आके तो औजार काट दूंगी। नहीं मौसी, कमाटीपुरा में फ्री में ठोकने नहीं देंगे, समझ ला कर। सुना, देखा, समझा, तेरी एक आवाज पर पूरे गांव ने क्या किया। अब खाली सोच कि मेरी एक आवाज पर ये कैसे गांठ फाड़ेंगे तेरी, अभी के अभी। क्या सोचा था, मामूली कमाटीपुरा जब चाहे तब फ्री में ठोक लेगा? मुठ तो तेरा निकल चुका है पैंट में, अभी के अभी। बंदियों को छुआ भी तो ये लोग तेरी गांठ फाड़ डालेंगे, अभी के अभी। ये गांव मेरा है और मैं इस कमाटीपुरा का जयकार न उड़े। बहन के फाइल ला। हुए कुत्ते की तरह अगले 14 दिन तक इधर अपनी शक्ल मत दिखाना। जानता है क्यों? अत्ता माजी गोटी अटकली। চিটাগাং রোডের মুক্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় বাস করত শিশু হোসেন। মা বাবা আর ছোট 2 বোনকে নিয়ে তাদের পরিবার। দিবাগত রাত 2টা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে বসেছিলেন হোসেনের বাবা মা। একসময় একজন এসে জিজ্ঞেস করেন তারা কেন এখানে বসে। নিজের সন্তানের কথা বলেন হোসেনের বাবা মা। এ সময় ওই ব্যক্তি তাদের লাশ ঘরের কাছে নিয়ে যান। অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ খুঁজে পান হোসেনের মা বাবা। জানা গেছে হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বর্ষল গ্রামে, তবে সেখানে কেউ নেই তাদের। তার বাবা মানিক মিয়া থাকেন হোসেনের মামা বাড়িতে। তারা ঢাকার চিটাগাং রোড মুক্তিনগর। मेरी एक ही विनती है, पिछले 10 सालों से देश में गरीबी बढ़ती जा रही है, उन गरीबों को महंगाई से मुक्त कर दो प्रभु। ठीक है, वचन दिया तो दिया। जाओ, देश के गरीबों को मार कर उन्हें मुक्त कर दो। मृत्यु से बड़ी मुक्ति और क्या हो सकती है कटप्पा? जाओ। মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন मुक्ति और क्या हो सकती है হোসেন। তার বাবা মায়ের বড় ছেলে। মাহিনুর আক্তার ও শাহিনুর আক্তার নামে তার 2 ছোট বোন রয়েছে। 22 জুলাই রাত 2টার দিকে হোসেনের মরদেহ নানাবাড়ি কুমিল্লার দেবিদ্বারের রাজা। रुक जाओ भाई, रुक जाओ। कुमिल्ला की भाषाओं में स्टॉप कैसे कहते हैं? इसको रुकने को बोलो। ये नहीं हो सकता, हमें इसकी ये मूवमेंट खत्म होने का इंतजार करना होगा। ओके, मुझे थोड़ा टाइम दे दो भाई, किन पागलों से पाला पड़ा है मेरा। 7 বছরের দুরন্ত মুসা বাবা মা দাদা আর দাদির সঙ্গে থাকতো রাজধানীর বনশ্রী এলাকায়। তবে সেই মুসা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে। কিভাবে হলো মুসার এই পরিণতি? আইসিইউ এর বারান্দায় বসেই মুসার মা নিশামণি জানিয়েছেন সেই ভয়াল অভিজ্ঞতার কথা। বাবাকে বলতেছিল যে বাবা আমি আইসক্রিম খাবো, তুমি আমাকে এনে দাও। তো বাবা বলতেছিল আচ্ছা ঠিক আছে, তুমি নিচে চলো, তোমাকে আইসক্রিম কিনে দিব, তুমি আইসা করো। তো ওর দাদিও ওর বাবার ভাত নিয়ে যাবে, তো পানির বোতল নিয়ে নিচে নামতেছিল।
যে একসাথে নাতিকে নিয়ে আইসক্রিম নিয়ে পানি বোতলটা দিয়ে ওর বাবাকে বিদায় দিয়ে উপরে উঠবে। কোনো গোলমালের আওয়াজ পাওয়াতেই আমার শাশুড়ি এবং আমার বাচ্চাটা দুইজনে উপরের দিকে চলে আসতেছিল। যে একটা সিঁড়ি আমার বাচ্চা পার করতে না মানে পা দিছে, একটা সিঁড়িতে পা দিছে, অমনি হঠাৎ করে গুলি আইসা প্রথমে কেচে গেটে লাগছে, কেচে গেট থেকে দেন আরেকজনের পকেট এবং গেঞ্জি পাস করে আমার ছেলের মাথা থেকে আমার শাশুড়ি তলপেটে গুলি লাগছে। তো আমার ছেলের গুলি লাগার সাথে সাথে এই ছেলেটা পড়ে গেছে, চিৎকারও দিতে পারেনি। তো আমার শাশুড়ি বুঝতে পারেনি আমার শাশুড়ির শরীরে যে গুলি লাগছে, কিন্তু উনি 2 তলা পর্যন্ত উঠেই উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওনার সারা শরীর ব্লিডিং হচ্ছিল। তো অজ্ঞান হয়ে পড়ার পরে ওনাকে কারা জানি, বাইরের লোকজন কারা জানি ওনাকে নিয়ে হাসপাতালে চলে যায়। বেলা 12টায় সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের ওয়ার্ডে দেখা যায় মুসা তার বাবা মোস্তাফিজুর রহমানের কোলে শুয়ে আছেন। তবে কিছুক্ষণের মধ্যেই মুসার অবস্থার অবনতি হলে শুরু হয় স্বজনদের ছুটোছুটি। অনেক চেষ্টায় মুসার জন্য একটা বিছানার ব্যবস্থা হয় আইসিইউতে। গুলি একটা আসেনি, গুলি কয়েকটা আসছে। আমি নিজে বাসায় গিয়েছিলাম, যা দেখি যে দেওয়ালগুলো ছিদ্র হয়ে গেছে। তারপরে যেখানে গুলিটা লাগছে আমার কেচে কেটে রডটাও বাঁকা হয়ে গেছে। নিশামণি বলছিলেন মুসার সঙ্গে তার দাদির সম্পর্ক ছিল বন্ধুর মতো। নাতির জন্য প্রিয় খাবার বানানো থেকে শুরু করে খেলা করা সবই যেন ছিল মায়া ইসলামের প্রিয় কাজ। রিমোট নিয়ে দুইজনে খুব ঝগড়া হতো, রিমোট কেউ ও দিবে না, ও ওকে দিবে না। নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে শাশুড়ির মৃত্যু আর একমাত্র সন্তান মৃত্যুশয্যায়, এমন পরিস্থিতিতে হতবাক নিশামণি। একটা বাচ্চা যদি বাড়িতে সেফ না থাকে আসলে তাহলে বাচ্চাটা কোথায় সেফ থাকবে? কোথায় সেফ থাকবে? বাড়িতে ছিল, ইভেন তার পরিবারের সাথে ছিল দাঁড়ানো। চেয়ে থাকেন শূন্য দৃষ্টিতে, অপেক্ষা কেবল কবে চোখ খুলবে আর কথা বলবে মুসা। मैंने सुना है कि यहाँ के हालात पहले से और भी बदतर हो गए हैं। यहाँ के हालात पहले से अच्छे हैं मूसा। अब यहाँ व्यवस्था है। व्यवस्था कैसी? गुलाम जो रात और दिन जुल्म सहते हैं वो मैं अपनी आंखों से देख कर आ रहा हूं, उसे तुम व्यवस्था कहते हो? वो गुलाम है मूसा। तुम क्या उम्मीद रखते हो उनसे? वो समझ नहीं पाएंगे क्या करना है अगर उन्हें अचानक उनके हाल पर छोड़ दिया जाए, बिल्कुल जानवरों की तरह। दोबारा कभी उन्हें जानवर मत कहना। ठीक है आर्थिक दृष्टि से ही देख लो, जो तुम चाहते हो वो मुसीबत के सिवा कुछ नहीं। मुझे तुमसे हाँ सुनने की उम्मीद तो नहीं थी, पर मैं ना भी नहीं सुनना चाहता। अगर मैं सही समझ रहा हूं तो तुम मुझसे ना कह रहे हो ना? मैं ना नहीं कह रहा हूं, मैं कह रहा हूं वक्त। तुम इब्रानियों की बातें सुन रहे हो। मैं उनकी बातें नहीं सुन रहा। तुम किससे बात कर रहे हो? ईश्वर से। तुम तो ईश्वर? कौन सा ईश्वर? জুলাই বিকেলে চোখে গুলি লেগে 4 বছর বয়সী এক শিশু নিহত হয়। তার নাম আহাদ। ঢাকা যাত্রাবাড়ির রায়েরবাগের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিজ বাসার বারান্দায় মা বাবার সঙ্গে দাঁড়িয়েছিল শিশুটি। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। ছেলেকে ধরে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আবুল হাসান ও মা সুমি আক্তার। ছেলেটির ডান চোখ গুলিবিদ্ধ হয়ে সে গুলি মাথার ভেতরে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের দিন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছর বয়সী শিশু আহাদ। নিহত আহাদের চাচা বলেন, তার ভাই আবুল হাসান রায়েরবাগ এলাকায় 11 তলা ভবনের 8 তলায় স্ত্রী সুমি, বড় ছেলে দিহান ও ছোট ছেলে আহাদকে নিয়ে বসবাস করতেন। হাসান ঢাকা আয়কর বিভাগে চাকরি করেন। হাসানের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার মানিকদহ ইউনিয়ন পরিষদের পুখুরিয়া গ্রামে।
6.5 বছর বয়সী মেয়েটির নাম রিয়া গোপ। মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়মাটি এলাকায়। 4 তলা বাড়িটির উপরের তলায় থাকতো তারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল। শুক্রবার বিকেলে নয়মাটি এলাকায় চলছিল সংঘাত, সেই সাথে গোলাগুলি। সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গানশট ইনজুরি। জয় বাংলা। क्या रे कुत्ते, तूने अंधभक्ति छोड़ दी? नहीं प्रभु, अंधभक्त हूं, चूतिया नहीं। জয় বাংলা। तुम्हारी गुलामी देखकर मैं सच में हैरान हो जाता हूं कटप्पा। महंगाई बढ़ने की वजह से तुम्हारे दिल में मेरे लिए कितना क्रोध है ये मैं जानता हूं, फिर भी 120 रुपए लीटर पेट्रोल डलाकर मुझे वोट डालने आ जाते हो। कैसे कटप्पा, कैसे करते हो तुम ये? ठीक है, मांगो क्या मांगते हो। मेरी एक ही विनती है, पिछले 10 सालों से देश में गरीबी बढ़ती जा रही है, उन गरीबों को महंगाई से मुक्त कर दो प्रभु। ठीक है, वचन दिया तो दिया। जाओ, देश के गरीबों को मार कर उन्हें मुक्त कर दो। मृत्यु से बड़ी मुक्ति और क्या हो सकती है कटप्पा। जाओ। কথা ক সব ছবি টিভিতে আস, টিভির ঘরে যেতি কেন ওই রুমে গেলি বাবা? কালকে যে স্বপ্নে আসছিল কি বলতে চাইছিল আমার? আজকে আসবি স্বপ্নে? তুই যেখানে আসস খুশি আসস আমি জানি, অনেক খেলাধুলা কর, তুই ভয় পাইস না। আমি খুব জলদি তোর কাছে চলে আসবো, তুই আমি একসাথে থাকবো, খেলাধুলা করবো, তোর মা আসবে, আমি সবাই আবার একত্রিত হবো, সবাই আবার একসাথে থাকবো। ঠিক আছে আমার আব্বু? 11 বছরের গুলিবিদ্ধ শিশু সাফফাত সামির শুয়ে আছে কবরে। কবর জিয়ারত করতে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি শিশুটির বাবা সাকিবুর রহমান। জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছিল। ঘরের ভেতর খেলছিল শিশু সাফফাত সামির। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ জানালা দিয়ে ঘরে ধেয়ে আসে একটি গুলি। শব্দ পেয়ে আমার ছোট ভাই সে আসতেছিল জানলা বন্ধ করার জন্য, বন্ধ করতে যাবে, ঠিক ওই সময়টার মধ্যে উইদিন 10 সেকেন্ডসের মধ্যে হঠাৎ করে কোত্থেকে জানি একটা গুলি আসে, এসে আমার ছোট ভাইয়ের কাঁধের মাংস ভেদ করে পিছে আমার ছেলে দাঁড়ায় ছিল, ওর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছু দিয়ে বের হয়ে যায়, আমাদের দেয়ালে লাগে আর কি। ছেলে কোনো কথাও বলতে পারে না, জাস্ট 2 বার হাত নাড়াইছে, এর মধ্যে তার জান বের হয়ে গেছে। কোটা বিরোধী আন্দোলন শুরুতে সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 14 জুলাইয়ের পর তীব্র আকার ধারণ করে। এতে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, এমনকি ক্ষতির আগ্রাসনে ঘরের ভেতরেও প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে। আন্দোলনে না থেকেও একেবারে সাধারণ গৃহস্থ বাড়ির কেউ কেউ পর্যন্ত প্রাণ হারান। তেমনই একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী নাইমা সুলতানা। কিভাবে প্রাণ গেল নিরাপরাধ নাইমার? মর্মান্তিক সেই মৃত্যুর খবরে উঠে এসেছে সহকর্মী সাইমুম জান্নাতের বিস্তারিত প্রতিবেদনে। দেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত সাম্প্রতিক আন্দোলনই হল কোটা বিরোধী আন্দোলন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি পরিপত্র জারি করা হয়েছিল। 2024 সালের 5 জুন হাইকোর্ট সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। শতাধিক মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া, রাষ্ট্রীয় গাড়ি, ভবন অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালা, জেল ভেঙে ব্ল্যাক গেট কা জেল। মজা লাগে, ভোর হলে পরে চরিত্র বদলায়। ও রোজ এখানে গাড়ি নিয়ে আসে, আমাকে ভয় দেখায়। এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট হলেই সব হাওয়া।
বুঝো না এই ব্যাপারটা? এটি একটি রাজনৈতিক চক্রান্ত। আমি দৈনিক সকালবেলা পত্রিকায় কাজ করি। আমি তানিশার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না। এই লোকটারে কি আপনি চিনেন? আমি আপনার ব্যাপারেই কথা বলতে আসছি। কি বলেন ভাই? আমি তো কোনো অপরাধ টপরাধের সাথে জড়িত না। আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। নাটক ফাটক ছাড়া আর কিছু করে? জাহাজে কুকের কাম করে। জাহাজের বাজারের খুব ডিমান্ড। শাবাশ, ইনওয়ালে বাগের বাচ্চা। চারপাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়। সবার জন্য সব সত্যি। আপনাকে আমি কোথায় যেন দেখেছি। আর আমার জন্য অভিনয়। কোথায় দেখেছেন? জাহাজে বা সাগরে? আমার সম্পর্কে অনেক কিছু জানা আপনার এখনো বাকি। ফোন আসছে, ধরছেন না কেন? আননোন নাম্বার। রাজনীতি তো সবচেয়ে বড় অভিনয়। এত হিসাব নিকাশের কি দরকার? আপনারা যারা বিশ্রাইতেছেন, মুই কিন্তু হ্যাঁ না। এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। আমি আয় না একজন। কি আপনি তো তুফান লাগাই দিছেন। शुरू कर। बात कीजिए ब्लैक के जेल को तोड़कर। ये सब तो तुम्हें याद ही होगा। ज्यादा वक्त नहीं हुआ, तुमने केबल को लगातार 10 राउंड में जीत दिलाई है। किसी ने नहीं सोचा था कि ये खेल इतना लंबा चलेगा। अच्छा खेल खेलते हो किंग प्लेयर। मुझे मजा आया। बिल्कुल आया होगा। अब जरा ये देखो, खेल की असली हकीकत ये है। सोचो अगर तुम अंदर होते तो कितने दिन जिंदा रह पाते। पता है साइमन, तुम्हें यहां इसलिए लाया गया है क्योंकि तुमने कड़े सिक्योरिटी सिस्टम के होते हुए भी एक खूनी की वहां से भाग जाने में मदद की है। तुमने बहुत बड़ा गुनाह किया है। तुम्हारा कंप्यूटर अब हमारे कब्जे में है। बस फॉरेंसिक रिपोर्ट आने का इंतजार कर रहे हैं। तुम्हारे पिछले 10 सालों की इंटरनेट एक्टिविटीज की जांच पड़ताल की जा रही है, अच्छी तरह, बारीकी से। एक बात और, तुम्हारे डैडी के सारे बैंक अकाउंट्स फ्रीज कर दिए गए। तुम्हारे डैडी के सारे बैंक अकाउंट्स फ्रीज कर दिए गए हैं इन्वेस्टिगेशन पूरी होने तक। बाबूजी कहाँ बेटा? पापा? हाँ डैड। बाबूजी के बारे में क्यों पूछ रहे हो? अरे नहीं, मतलब बुलाना पड़ेगा ना। अरे बाबूजी मेरे बाप हैं। हाँ तभी तो उनको बुलाना पड़ेगा। अरे बाबूजी मेरे भी बाप हैं। देखो कैसे लीफ की तरह कांप रहा है। क्या हुआ? अरे बाबूजी मत बुलाओ यार। मुझे फिजिकल होने लग गया अब ये। फिजिकल नहीं, ये मेरे डैड से बहुत डरता है। জেল ভেঙে কয়েদি পালানো সহ সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এছাড়া আন্দোলনের সহিংসতায় প্রাণ হারায় শিশু, শিক্ষার্থী সহ আরও অনেকে। চাঁদপুরের মতলব উত্তরের আমুয়া খান্দা উত্তরপাড়ার গোলাম মোস্তফা দেওয়ান সন্তানের উন্নত লেখাপড়ার জন্য স্ত্রী এবং সন্তানকে পাঠান ঢাকায়। কিন্তু এই স্বপ্নই যেন কাল হলো গোলাম মোস্তফা দেওয়ানের। তার পরিবারে নেমে এলো ঘোর অন্ধকার।
রাজধানী ঢাকার উত্তরার একটি বাসায় ভাড়া থাকতেন গোলাম মোস্তফা দেওয়ানের স্ত্রী আইনুন নাহার এবং মেয়ে নাইমা সুলতানা। ১৯ জুলাই তাদের বাসার সামনের রাস্তায় কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলছিল। সেখানেই পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। আর তা দেখতেই বারান্দায় যান প্রাণোচ্ছল নাইমা ও তার মা। হঠাৎ গুলিবিদ্ধ হন নাইমা। পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নাইমা। ৮ দিন পেরিয়ে গেছে, তবুও আহাজারি যেন থামেনি নাইমার স্বজনদের। নতুন করে আর কোনো মায়ের বুক খালি হোক তা চান না গুলিতে নিহত স্কুল ছাত্রী নাইমা সুলতানার বাবা মা। তবে সন্তান নিজ বাসাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোয় কান্না যেন আর থামছেই না নাইমার পরিবারে। এমন নির্মম হত্যার বিচার দাবি করেন তার বাবা মা। নাইমার মা আইনুন নাহার বলেন, বাসার সামনের সড়কে ঝামেলা হচ্ছিল, তা দেখতে তারা বাসার বারান্দায় দাঁড়িয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তার মেয়ের মাথায় গুলি লাগে। সেখানে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাইমা। চাঁদপুরের মতলব উত্তরের আমোয়াখান্দা উত্তরপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নাইমাকে। ২৭ জুলাই বিকেলে নাইমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। নাইমার বাবা চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ান বলেন, সন্তানদের মানুষ করতে গ্রাম থেকে ঢাকায় পাঠিয়েছিলেন, কিন্তু তার মেয়ে লাশ হয়ে ফিরে আসলো। সাইমুম জান্নাত, এটিএন নিউজ। ছয় হাজারের উপর নাগরিক গুরুতর আহত হয়েছেন, যার সংখ্যাগরিষ্ঠই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ নাগরিক। আহতদের মধ্যে ৬১৫ জন দৃষ্টি হারানোর আশঙ্কায় আছেন। নিহতদের মধ্যে রয়েছে ৯ শিশু, যাদের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে। এদের মধ্যে ৪ জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতদের ৭৫% শিশু, কিশোর ও তরুণ, যাদের বেশিরভাগের শরীরেই প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরাও রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে ২১০ জন নিহত হবার সংবাদ প্রকাশিত হলেও সরকার ১৪৭ জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে, যা অগ্রহণযোগ্য। আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে যে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, যা ইন্টারনেট বন্ধ থাকায় গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহের সরকারি বাধার কারণে জানা যাচ্ছে না। এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল হতাহতের নজির গত ১০০ বছরের ইতিহাসে আমাদের দেশ বা উপমহাদেশের কোথাও নেই। পুলিশের নির্বিচার গুলিতে নিরস্ত্র আন্দোলনকারী, পানি বিতরণকারী কিশোর, পলায়নরত ছাত্র ও ছাদে খেলতে যাওয়া শিশুর মৃত্যুর যে হৃদয় বিদারক বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে, তাতে স্পষ্ট যে বল প্রয়োগ ও সহিংসতার সকল মাত্রা অতিক্রম করা হয়েছে এবং সাংবিধানিক ও আইনি সকল সুরক্ষা লঙ্ঘিত হয়েছে। গুলি করার ক্ষেত্রে পুলিশের আইন ভঙ্গ করা হয়েছে। দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান রাস্তায় নামানো হয়েছিল। সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল। কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং অভিযোগ মতে গুলি ব্যবহার করা হয়েছিল, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক ও কর্মীদের অনেককে বাসা থেকে তুলে নিয়ে গ্রেফতার দেখানো হচ্ছে বা অবৈধভাবে আটক রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এবং হচ্ছে। ইতোমধ্যে আটককৃত অনেককে রিমান্ডে বা রহস্যময় আটকাবস্থায় অমানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে এবং আলামতও দেখা যাচ্ছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে জোরপূর্বক ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সমন্বয়কারীদের এবং আত্মীয় স্বজন ও শিক্ষকদের দেখা করার অনুরোধ উপেক্ষা করে নিরাপত্তার অজুহাতে সম্পূর্ণ বেআইনিভাবে তথাকথিত ডিবি হেফাজতে
কয়েকদিন আটকাধীন অবস্থায় রেখে আন্দোলন প্রত্যাহারের টাইপকৃত এক বিবৃতি ডিবি কার্যালয় থেকেই পড়ানোর ঘটনা সরাসরি সংবিধান ও আইনের লঙ্ঘন। আটক অবস্থায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও কোটা সংরক্ষণ নেতা নাহিদ ইসলাম সহ আন্দোলনের নেতাকর্মীদের উপর যে নির্যাতনের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপিত হয়েছে তা গুরুতর ফৌজদারি অপরাধ। গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে সান্ধ্যকালীন কারফিউ চলাকালীন সময়ে এলাকা ভাগ করে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেড পরিচালনা করছে এবং নির্বিচারে ছাত্র গ্রেফতার করে অভিভাবক, তরুণ সমাজ ও জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরও জটিল ও অশান্ত করে তোলার ইন্ধন যোগাবে বলে আমাদের আশঙ্কা। বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে উঠিয়ে নেওয়া হলেও অভিযানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না, সময় মতো আদালতে উপস্থাপন করা হচ্ছে না এবং কারো কারো ক্ষেত্রে আত্মীয় পরিজন তুলে নেয়ার পরে আর কোনো খোঁজ পাচ্ছেন না বলেও অভিযোগ করছেন। গ্রেফতারে মরিয়া বাহিনী এমনকি অপ্রাপ্তবয়স্ক এক শিক্ষার্থীর রিমান্ড আবেদনও করেছিল, যা পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক স্থগিত হয়েছে। এমন নির্মম হত্যাযজ্ঞের ও বল প্রয়োগের নিন্দা, ধিক্কার বা প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর যে মাত্রায় বল প্রয়োগ ও সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে তা দেশের জনগণ ও বিশ্ব বিবেককে স্তম্ভিত, ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এইসব নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি। তবে এই অজুহাতে ভিন্ন মতের কাউকে দমন পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা ক্ষুব্ধ যে প্রাণহানি, জনতার উপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করছে, কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে। এদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেয়নি সরকার এবং সরকারি বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়। সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন ও জনসম্মুখে তা প্রকাশ করা জরুরি। আমরা ক্ষুব্ধ যে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রাণহানি, ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করছে, কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে, যা হয়রানিমূলক এবং গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দেবে। সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও গুলি চালানো কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধী খুঁজে বেড়ানো এবং অপরাধীকে ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস বটে। এভাবে নিরস্ত্র মানুষকে হত্যা, গণগ্রেফতার, অবৈধ আটক, নিপীড়ন ও নির্যাতন সংবিধানের 31, 32, 33, 35, 37, 39 অনুচ্ছেদ, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং বাংলাদেশের জন্য প্রযোজ্য বিভিন্ন মানবাধিকার দলিলের স্পষ্ট লঙ্ঘন। আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। এমন গুমট ও সংকটময় পরিস্থিতিতে দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ ও শিক্ষামুখী রাখতে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরছি। 1. কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারি মদতপুষ্ট অস্ত্রধারীদের গুলি এবং নির্মম আঘাতে নিহত সকল মৃত্যুর সঠিক স্বচ্ছ তদন্ত হতে হবে এবং প্রকৃত দোষীর, তা সে যতই উচ্চ পদাধিকারী বা কোনো দলমতের হোক, সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। 2. স্বাধীন, গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। 3. ইতোমধ্যে সংগ্রহীত ছবি, ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত সকল হন্তারক ও আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। এ ব্যাপারে কাল বিলম্বের কোনো সুযোগ নেই।
4. জাতির ইতিহাসে সংগঠিত এমন নজিরবিহীন হতাহতের শিকার সকল নিহত আহত নাগরিকের পূর্ণাঙ্গ তালিকা সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে। 147 জন নয়, সকল নিহত আহত নাগরিকের সম্মানে জাতির সহানুভূতি, সম্মান আর শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক ঘোষণা করতে হবে। এই শোক প্রকাশকে আক্রমণকারীদের গ্রেফতারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করে আন্তরিক ও অর্থবহ করতে হবে। দায় মেনে নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। অঙ্গ হারানো সকল নাগরিকের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। কেবল প্রতিশ্রুতি নয়, ক্ষতিপূরণ আর পুনর্বাসনের পুরো পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র জাতির সামনে অনতিবিলম্বে তুলে ধরতে হবে। অবিলম্বে আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থী গ্রেফতারের চলমান প্রক্রিয়া বন্ধ করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সেখানে অস্ত্রধারী ও প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে। 8. তথাকথিত ডিবি হেফাজত থেকে সকল সমন্বয়কারীকে মুক্তি দিতে হবে। এমন জোরপূর্বক উঠিয়ে নেয়া আর বেআইনি হেফাজতের ব্যাখ্যা দিতে হবে এবং এর সাথে জড়িত সকলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। 9. সরকারকে ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে। গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার অবসান এখনই করতে হবে। স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে। কারফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে। সাজোয়া যান সরিয়ে নিতে হবে। হেলিকপ্টারের পাহারা থামাতে হবে। ব্লক রেইড, গণগ্রেফতার, ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব, কোনো বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয়। অবাধ তথ্য প্রবাহে আরোপিত সকল বাধা দূর করতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পূর্ণ মাত্রায় খুলে দিতে হবে। আমাদের হয়তো এখানে গণমাধ্যমের উপর আরোপিত অলিখিত নিষেধাজ্ঞার কথাও বলা উচিত ছিল, সেটা আমরা মিস করে গেছি। আমরা বলে দেব, সহিংসতা দমনের নামে বিরোধী মত দমন করা যাবে না। স্পষ্ট প্রমাণের মাধ্যমে সহিংসতার প্রতিটি ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেশবাসীকে কঠিন আত্মপ্রত্যয়, সাহসিকতার সাথে দলমতের ঊর্ধ্বে উঠে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব। কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না, এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমরা গত 9 দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি, এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে। এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি, সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো, বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। কারণ আপনারা জানেন সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে।
কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে। এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার, কিন্তু 18-এর পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি। তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। গুলি খাইছে একটা। গুলি লাগছে ভাই এটা শোনেন গাড়ি আসিস ওটা দাম ফির তো নাজম ভাই এদিকে ও স্যার আপনাদেরকে আগুন লাগাতে স্যার আনন্দ ভাইকে ডাক না। ভাই ফোনটা ধরবে না সরকার? আমরা ভার্সিটির গেটে আছি, মেন গেটে। আপনি কই? পার্কের মোড় দেখেন এই যে দূরবীনটা আছে না, যে দেখেন যে বেগম রোকেয়া কলেজ সাইনবোর্ড উপরে লেখা আছে ছোট করে। এই যে দেখেন ক্যামেরা ভাষায় দেখেন পুলিশগুলো এখানে দেখেন, পুলিশগুলো এখানে দেখেন। ভাই ওই যে আসেন লাইভে ঢুকবো, লাইভে ডিভাইসটা বের করো, লাইভে ডিভাইসটা বের করো। আপনি লাইভে ঢুকেন। ধরিস এদিকে বল কি এটা সেটা ধরেন। আমান ভাই এই গুলি করতেছে।
असल जीनियस वो है जो चीजों के अंदर देख। उसने खुद को मारा। वो कुछ ऐसा करने जा रहा था जिसके वो काबिल नहीं था। तुम्हें याद रखना चाहिए कि ये गेम, माफ कीजिए, ये गेम नहीं है। ये गेम है, तुम गेम हो और जादू नजर का एक फरेब है। जब जादूगर अपना हाथ उठाता है और कहता है कि ये जगह है जहाँ पर जादू हो रहा है, तो असल जादू कहीं और चल रहा हो। सर मैंने भी ये जादू देखा है सर। यहाँ तोप के मुंह से एक बड़ा आग का गोला निकलता था। দেখেছেন না কি হয়েছিল? এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চড় থাপ্পড় মারছে এখানে। और फिर इसमें से जादूगर गायब हो जाता था और कहीं दूसरी जगह से बाहर आता था। यस सर, लेकिन ये लोग कह रहे हैं कि आग के साथ साथ जादूगर भी बाहर आता था। हाँ, मगर ये मादरचोद आज क्यों नहीं बाहर आया? क्या तुम जानना चाहते हो कि उस प्लेयर ने सुसाइड क्यों किया? अगले महीने मेरे एक नई वीडियो आ रहा है, वो देख लेना। पर ऑब्स्ट्रक्शन का इल्जाम लगा देता हूँ और आपको पकड़ लेता हूँ, या फिर आप मान जाइए कि आपको नहीं पता कि उन्होंने ये कैसे किया। उन्होंने उसके जहन को धनमुंडी आने के लिए तैयार किया था और फिर उसने बार-बार उसको मजबूर करते रहे जब तक कि রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক হয়েছেন। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। उससे सिर्फ एक्टिवेट किया लाइव सुसाइड कर पाए। सब ये सुसाइड देखे। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু। आउट हो जाती है, तभी वीडियो कट होती है और दिखाया जाता है कि पोल पूरा हो चुका है और कोई भी इसको जिंदा देखना नहीं चाहता था। নিয়ে আসা পথচারী আকাশ মাহমুদ বলেন, আমরা তাকে ঢাকা কলেজের বিপরীত পাশে পেট্রোল পাম্পের সামনে পড়ে দেখি। दोस्तों, अब आप सोच रहे होंगे कि मूवी खत्म हो गई है, तो आप सबके लिए एक बोनस क्लिप और एक और अल्टरनेट एंडिंग एक्सप्लेनेशन मैं यहाँ पर करता हूँ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। पहले गेम के दौरान कुल 255 प्लेयर्स एलिमिनेट हुए हैं और हर खिलाड़ी को 100 मिलियन बॉन मिल सकता है। इस तरह इनाम की रकम जुड़कर 25.5 बिलियन बॉन बनती है। अगर आप आगे खेलना नहीं चाहते तो ये रकम एलिमिनेट हुए प्लेयर्स के परिवारों में 100 मिलियन प्रति फैमिली के हिसाब से बांट दी जाएगी। मैं कुरान कभी हाथ में भी नहीं लिया। ओके 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 मान लेता हूँ कि तुमने कुरान हाथ में नहीं लिया, पर तुमने मंदिर में घुसा। वो कैसे? अरे उनकी जादू के सहारे में भाई। कोई मुझे बताएगा कि मादरचोद क्या कह रहा है? इस वक्त हिप्नोटाइज था। मैंने कहा था ना ये बेकार। तुमसे मैं बात में निपटता हूँ, पहले मैं इस मादरचोद से निपट लूं। कुमिल्ला की उस मंदिर में सबको हिप्नोटाइज किया गया था। मुझे लगता है कि इस कमीना इसका ट्रिगर्ड बर्ड था सर। ए वोश्री, ए इकबाल, इकबाल, ए इकबाल, इकबाल, रुक जाओ भाई, हे रुक जाओ। कुमिल्ला की भाषाओं में स्टॉप कैसे कहते हैं? इसको रुकने को बोलो। ये नहीं हो सकता, हमें इसकी ये मूवमेंट खत्म होने का इंतजार करना होगा। ओके, मुझे थोड़ा टाइम दे दो भाई। किन पागलों से पाला पड़ा है मेरा। हाय डॉक्टर मुराद, कनाडा से कब लौटे हो? तुमने मुझे वापस क्यों लाया कनाडा से? देखो डॉक्टर, मुझे लगा था कि तुम्हारे पास ब्लैक मनी है। वो मेरे मिनिस्ट्री की पावर था। शांत हो जाओ डॉक्टर, डरने का वक्त अभी नहीं आया, वो बाद में आएगा। तुम्हारी संविधान की माँ का तुम सब मेरे गुलाम हो। देखो डॉक्टर, तुम्हारा वीसा, तुम्हारा संविधान और तुम्हारा जो पार्लियामेंट है वो सब मेरे कंट्रोल में है। अब तुम चुप रहो। मुसलमानों को जाना होगा। इकबाल, রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। রাত 4:45 দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ,
কল্যাণপুর ও হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে 8টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে 17টি করা হয়। আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। খায়রুল ইসলামের রিপোর্ট। বঙ্গবাজার ও নিউ মার্কেটের পর আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে। বুধবার দিবাগত রাত 3টা 43 মিনিটে এই ঘটনাটি ঘটে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটটির অধিকাংশ দোকান। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 2টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও 3টি ইউনিট এখানে যোগ হয়। আমি মনে করছি এখানে মহিলাগুলো জ্বলতেছে, আয় দেখতেছে হোকে আগুন ধরা। এটা যখন পুরোটা ধরছে মার্কেট তখন তারপরে ফায়ার সার্ভিস এসে দেরি করা। এটা যদি আগে আসতো তাহলে এটা আগুন নিভাইতে পারতো। আগুন আনুমানিক 3টার দিকে লাগছে, আমি ফোন পাইছি 4টার দিকে। তা আস্তে আস্তে আর কিছু করতে পারিনি, এদিক থেকে সব আগুন মুখে এসে পড়ছে, যার কারণে আমরা কিছু বের করতে পারিনি, সবই শেষ হয়ে গেছে। 4টার মধ্যে আসছে, তারপরে মোহাম্মদপুর ইউনিট আসছে, তারপরে ওর 1 ঘন্টার পরে প্রায় 40-50 মিনিট পরে ওই কোথায় থেকে আবার বলছে ইউনিট আসছে। আমি আসছি এখানে 4টার সময়, আগুন লাগছে 3টা 10-এ। ওই যে উনি বললো 3টা 10-এ লাগছে আগুন। ওই কোনা দিয়ে জ্বলছে আর এই কোনা দিয়ে জ্বলছে, একসাথে কিভাবে চলে? আগুন তো আস্তে আস্তে আসে। 2 দোকানে ছিল গোডাউন, 2 দোকানের উপরে ছিল এক্সট্রা গোডাউন ছিল, টোটালি 2 দোকানের অনেক মাল ছিল, হোলসেল দোকান তো ভাই বুঝেনি তো। এ সময় পানির জন্য আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পরে আশপাশের বাসাবাড়ি থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।